আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী সরকারি ইসলামী কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগে রয়েছে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে বরাবরের মতো আমরা কার্নোর ইঞ্জিনের যে বাকি অংশটুকু আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা কার্নোর ইঞ্জিন সম্পর্কে আমরা যে ধারণাগুলো আগে পেয়েছিলাম, তো এগুলোর উপর ভিত্তি করেই আজকে আমরা এর একটি গ্রাফ আঁকবো এবং এর উপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে পিবি একটি ডায়াগ্রাম, এটা হচ্ছে চাপ, সেটা হচ্ছে আয়তন। তো এটাকে আমরা বলবো কার্নোট সাইকেল। হচ্ছে তো আগে আমরা গ্রাফটা এঁকে নিই। এটা হচ্ছে এই বিন্দু বি, তারপর হচ্ছে সি, সেটা হচ্ছে ডি বিন্দু। এই বিন্দুতে চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1। বি বিন্দুতে চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে B2। সি বিন্দুতে চাপ হচ্ছে P3, আয়তন হচ্ছে B3। ডি বিন্দুতে আয়তন হচ্ছে চাপ হচ্ছে P4, আয়তন হচ্ছে B4। তো আমরা প্রথমে দেখব এ থেকে বিতে, আবার বি থেকে সিতে, আবার সি থেকে ডিতে এবং ডি থেকে এতে। এখানে টোটাল 4টা চক্র সংগঠিত হয়। 4টা চক্র, প্রথমে হচ্ছে 4টা ধাপ বলবো আমরা। প্রথমে এই যে ধাপটা সেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। সি থেকে ডিতে হচ্ছে সমষ্ণ সংকোচন। আবার ডি থেকে এ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো এই বিন্দুতে যে চাপের কথা আমরা বলবো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে A1 ভলিউম। ডি বিন্দুর ক্ষেত্রে যে ভলিউম সেটা হচ্ছে D1। বি বিন্দুর ক্ষেত্রে যে ভলিউমের সেটা হচ্ছে B1 এবং সি বিন্দুতে আমরা ধরব C1। তো এখানে প্রথমে আমরা দেখব যখন কার্নোর ইঞ্জিনকে ডিজাইন করা হয় তখন এই বিন্দুতে
প্রথমে সিলিন্ডারটিকে পিস্টন সহ একটি তাপ উৎসের উপর স্থাপন করা হয়। যখন তাপ উৎসের উপর স্থাপন করা হয় তখন গ্যাসের ভলিউম B1 থেকে B2 প্রাপ্ত হয়। তো যদি গ্যাসের ভলিউম বেড়ে যায় তাহলে চাপ কমে যায়, তখন চাপ P1 থেকে P2 প্রাপ্ত হয়। আবার বি বিন্দুতে সিলিন্ডারটিকে এ বিন্দু থেকে সরিয়ে বি বিন্দুতে তাপ অন্তরক আসনের উপর স্থাপন করা হয়, হিট ইনসুলেটেড প্ল্যাটফর্মের উপর স্থাপন করা হয়। তখন তাপের আদান প্রদান হয় না এবং এই প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হিসেবে সংঘটিত হয়, যেখানে আয়তন B2 থেকে B3-তে প্রাপ্ত হয় এবং চাপ P2 থেকে P3-তে প্রাপ্ত হয়। B2 থেকে B3-তে আয়তন বেড়ে যায় কিন্তু চাপ P2 থেকে P3-তে হয়ে যায়। এজন্য P3 চাপ কম হয় কিন্তু P2-তে চাপের পরিমাণ বাড়লেও P3-তে চাপের পরিমাণ কমে যায়। তো এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত সংঘটিত হয়, সেজন্য এই প্রক্রিয়াটিকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না কিন্তু চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটে। পক্ষান্তরে এ থেকে বিতে যখন গ্যাসের প্রসারণ ঘটে তখন আয়তন B1 থেকে B2 প্রাপ্ত হয় কিন্তু চাপ কমে P1 থেকে P2-তে প্রাপ্ত হয়। এক্ষেত্রে তাপমাত্রা আমরা বলবো হচ্ছে T1 এবং তাপ হচ্ছে T1। পরবর্তীতে সি বিন্দুতে যখন আসলো, সি বিন্দুতে পিস্টনটিকে একটি তাপ গ্রাহকের উপর স্থাপন করা হয়, যেখানে তাপমাত্রা হচ্ছে T2 এবং তাপ শক্তি হচ্ছে Q2 এবং এই ক্ষেত্রে আয়তনের পরিমাণ কমে যায়, যেখানে আয়তন B3 থেকে B4-এ প্রাপ্ত হয়। আবার ডি বিন্দুতে সিলিন্ডারটিকে যখন নাকি আমরা স্থাপন করব, ওইখানে সিলিন্ডারটি তাপ অন্তরক আসনের উপর স্থাপন করা হয়। এক্ষেত্রে ভলিউম কমে যায়, ভলিউম D1 ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যায়। এক্ষেত্রে ভলিউমের পরিমাণ কমে যায়, তখন গ্যাসের সংকুচন না ঘটে গ্যাসের প্রসারণ সংঘটিত হয়। তো আমরা প্রথমেই সমস্ত প্রসারণের ক্ষেত্রে যে কৃত কাজ হয়, জাস্ট আমরা B1 A1 এই যে ক্ষেত্রের ক্ষেত্রফল সংঘটিত হয়, এখানে আমরা কি পরিমাণ কাজ সংঘটিত হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আমাদের টার্গেট হচ্ছে B1 A1 ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা এবং এর মাধ্যমে কিভাবে কাজ সংঘটিত হয় সেটা বের করা। প্রথমেই আমরা দেখব সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ, সেটাকে আমরা বলবো প্রথম ধাপ, ফার্স্ট স্টেপ। প্রথম ধাপ এক্ষেত্রে আমরা দেখব এ থেকে বিতে কাজের পরিমাণ। তো আমরা জানি WAB, দ্যাট মিনস আমরা জানি W is equal to ইন্টিগ্রেশন অফ PdV। তো এখানে আমরা দেখব যে যদি আমরা ভলিউম দিয়ে করতে চাই তাহলে এর ভলিউম B1 থেকে B2 প্রাপ্ত হয়, তাহলে আমাদের লোয়ার লিমিট হবে B1, আপার লিমিট হবে B2। তো আমরা জানি PB is equal to nRT। তো P is equal to হচ্ছে nRT over B। B1 B2
পি সমান সমান আমরা নিতে পারি এন আর টি ওভার বি ডিবি। তো আমরা এন আর টি ইন্টিগ্রেশন অফ বি1 টু বি2 ডিবি, ওটাকে আমরা লিখতে পারি এন আর টি ডিবি বি। তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে পারি এন আর টি লন বি2 বাই বি1। তো যখন আমরা কৃতকাজ এ থেকে বিতে আমরা যাব, তখন সমস্ত প্রসারণের ক্ষেত্রে যে কৃতকাজ দাঁড়ায় সেটা হচ্ছে কৃতকাজ দাঁড়াবে হচ্ছে এন আর টি লন বি2 বাই বি1। তো আমরা যখন অঙ্ক করব তাহলে যত মূল গ্যাস সেটা হবে এন হচ্ছে মূল সংখ্যা, সেখানে আমরা এন হচ্ছিল মোল, কত মোল গ্যাস নিয়ে আমরা কাজ করব। আবার অনেক সময় সেটাকে আবার লিখতে পারি আমরা এন ইজ ইকুয়াল টু এম বাই এম আর টি লন বি2 বাই বি1। এখানে এম হচ্ছে ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার, আর বি2 বি1 হচ্ছে আয়তন। তো যেহেতু আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে T1, এই T1 আমরা এখানে লিখতে পারি T1 টেম্পারেচার T1। তো এই ফর্মুলা ইউজ করে আমরা সমস্ত প্রসারণের ক্ষেত্রে কৃতকাজ বের করতে পারি। তো এখন আমরা যে কথাগুলো দেখলাম সেটা হচ্ছে সমস্ত প্রসারণের ক্ষেত্রে কৃতকাজ। এখন আমরা দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে কৃতকাজ সংঘটিত হয়। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এই প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে না, কিন্তু তাপশক্তি স্থির থাকে এবং চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটে। যে প্রক্রিয়ায় তাপশক্তি স্থির থাকে কিন্তু আয়তন এবং চাপ পরিবর্তিত হয়, ওই প্রক্রিয়াকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা এখন দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা কাজ সংঘটিত করতে পারি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটা হচ্ছে বি সি সি1 বি1, বি সি সি1 বি1, বি সি সি1 বি1। that means বি সি সি1 বি1 ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এটা বের করব। তো আমরা জানি বি থেকে সি সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ। আমরা বলবো ডাব্লিউ বিসি। আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, যেহেতু বি থেকে সিতে প্রাপ্ত হয়েছে কাজে ইনিশিয়াল ভলিউম হচ্ছে বি2 এবং ফাইনাল ভলিউম হচ্ছে বি3। B2 B3 P DB। তো আমরা জানি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও আমরা জানি PB = ধ্রুবক, সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি P β = ধ্রুবক।
আমরা লিখতে পারি E is equal to লিখতে পারি K B to the power gamma is equal to ধ্রুবক K B to the power gamma। তো আমরা এই P এর মানটা যদি এখানে বসিয়ে আমরা লিখতে পারি B2 B3 P4 K B to the power minus gamma dB। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি K B to the power minus gamma plus 1 by minus gamma plus 1 B3 B2। এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ x to the power n dx is equal to x to the power n plus 1 over n plus 1 plus c। কাজে আমরা লিখতে পারি 1 to the power minus gamma plus 1 is equal to B3 to the power gamma plus 1 minus B2 minus gamma plus 1। তো কে এর ভ্যালুটা যদি আমরা এখানে লিখে দিই আবার আমরা জানি P2 B2 gamma is equal to P3 B3 to the power gamma is equal to K রোধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তো কে এর ভ্যালুটা আমরা এখানে লিখতে পারি 1 by minus gamma plus 1 K B3 minus gamma plus 1 minus K B2 minus gamma plus 1 plus 1। তো কে এর মানগুলো যদি আমরা বসিয়ে দেই তো আমরা পাই 1 by 1 minus gamma P3 B3 gamma B3 minus gamma plus 1 minus P2 B2 gamma B2 minus gamma plus 1। তো ফাইনালি আমরা লিখতে পারি W BC 1 by 1 minus gamma। তো মাইনাসের গামা এদিকে মাইনাসের গামা যদি আমরা কেটে ফেলি তাহলে ফাইনালি আমাদের থাকলো P3 B3 মাইনাস P2 B2। তো আমরা লিখতে পারি 1 by 1 মাইনাসের গামা P3 B3 is equal to আমরা জানি PV is equal to nRT PV is equal to nRT। কাজে আমরা লিখতে পারি P3 B3 is equal to N R T2 P1 P2 B2 is equal to লিখতে পারি আমরা N R T1। তো P3 B3 সমান আমরা লিখতে পারি N R T2
মাইনাস P2V2 লিখতে পারি nR T1। তো আমরা ফাইনালি লিখতে পারি WBC nR কমন নিতে পারি আমরা 1 মাইনাস গামা লিখতে পারি T2 মাইনাস T1। আবার এটাকে লেখা যায় nR গামা মাইনাস 1, যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাস আগে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি T1 মাইনাস T2। যদি আমাদের n মূল গ্যাস থাকে আর গামার মান থাকে তাহলে এই গামার মান দিয়ে আমরা অঙ্ক করতে পারি। তো আমরা এটাকে আবার লিখতে পারি nR গামা ফর CP by CP by CV minus 1 T1 minus T2। আমরা জানি CP minus CV is equal to R, আবার CP by CV is equal to gamma। তো এই R এর পরিবর্তে আমরা লিখতে পারি CP minus CV। ফাইনালি আমরা লিখতে পারি, যদি আমরা কাটাকাটি করে ফেলি, n CV T1 minus T2। WBC সমান NCV T1 minus T2, এটা দিয়েও আমরা অঙ্ক করতে পারি। আবার WBC nR গামা মাইনাস 1 রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়েও অঙ্ক করতে পারি। তাহলে গামার মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। যদি আমরা মনোটমিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.67, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। ডায়াটমিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.40, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। আবার পলিএটমিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে, বহুপারমাণবিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.33, যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপর হলো ওজোন গ্যাস O3, তারপর হলো অ্যামোনিয়াম। এগুলো হচ্ছে পলিএটমিক গ্যাস। তো আমরা এটার মাধ্যমে আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কাজ বের করতে পারি।